নমস্কার। শ্রদ্ধেয় আশাপূর্ণা দেবী বাংলা তথা ভারতীয় সাহিত্যে এক বিশিষ্ট নাম। ছোট বড় সকলেরই তার লেখা অত্যন্ত প্রিয়। আশাপূর্ণা দেবীর সম্বন্ধে, তার লেখার সম্বন্ধে আমাদের যেরকম আগ্রহ, অনেকেরই আশাপূর্ণা দেবীর ব্যক্তিগত জীবন সম্বন্ধেও জানার আগ্রহ আছে। তারই পরিপ্রেক্ষিতে একসময় শ্রী সলিল লাহিড়ী আশাপূর্ণা দেবীর এক সাক্ষাৎকার নিয়েছিলেন 1989 সালে। শ্রী সলিল লাহিড়ী, যিনি শিশু সাহিত্য পরিষদের সাথে দীর্ঘকাল ধরে যুক্ত ছিলেন এবং যার প্রচেষ্টায় শিশু সাহিত্য পরিষদ এক নবযৌবন লাভ করে। সলিল লাহিড়ী এবং তার সাথে শ্রীমতী শিপ্রা দেবী এবং শ্রী কীর্তিন্দ্রনারায়ণ ভট্টাচার্য, তারা সকলে যান আশাপূর্ণা দেবীর সাক্ষাৎকার নিতে। এবং ইদানিং শ্রী সলিল লাহিড়ীর জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে আমরা সেই অমূল্য ভিডিওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে 2 পর্বে সেই সাক্ষাৎকার আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পুজোর প্রাক্কালে শারদীয়া উৎসবের এটাই আমাদের উপহার আপনাদের কাছে। আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লাগলে, 2 পর্বের সাক্ষাৎকার ভালো লাগলে আমরা মনে করব শ্রী সলিল লাহিড়ীর প্রচেষ্টা সার্থক হল। আপনারা ভিডিওটি দেখুন, দেখে আনন্দ পান, তাহলে আমরাও আনন্দিত হব। সাহিত্য জগতের সঙ্গে তো আপনি প্রায় 50 বছরের উপর জড়িয়ে আছেন, তাই সাহিত্য, শিশু সাহিত্য এসব ব্যাপারে আপনার কিছু অভিজ্ঞতার কথা আমরা জানতে এসেছি। প্রথম প্রশ্ন যে আপনার জন্ম কোথায়, কবে জন্ম কোথায়? আমার জন্ম কলকাতায়, এবং কবে সে কথা তো শতবার বলা হয়েছে। আর একবারও বলি যে 8ই জানুয়ারি 1909 সাল। ছোটবেলার আপনার মানে প্রত্যেক মানুষের ছোটবেলার জীবনের যে স্মৃতি, সেটাই কিন্তু বড়বেলায় বিরাট কাজ করে। আপনার ছোটবেলার কিছু যদি ঘটনা যদি একটু বলেন। ছোটবেলার কথা বলতে গেলে তো অনেক কথা। ছোটবেলার কোন কথা? মানে একদম আপনার ধরুন ঠিক আপনি লেখার আগে, আপনি যখন লেখা ধরেছেন তার আগের কিছু যদি একটা স্মৃতি যদি করেন। সে কি বলবো, সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, অনেকগুলি ভাই বোন একসঙ্গে মানুষ হচ্ছি, এই তো পরিবেশ। এর মধ্যে আপনি আর কি জানতে চান? একমাত্র পরিবেশ যে আমার মার ভীষণ সাহিত্য প্রীতি ছিল, মার সাহিত্যই প্রাণ, সাহিত্যই জীবন, বাড়িতে শুধু ওই আবহাওয়াটা ছিল। মানে আপনি তো স্কুলে পড়েননি, কিন্তু আপনার এই যে সাহিত্য থেকে আমরা দেখছি আপনার অনেক খবর আমরা পাচ্ছি, অনেক ব্যাপার। এত সাহিত্য ভান্ডার কি আপনার ওই মার কাছ থেকে বা ওর থেকে পেয়েছেন, না আরো আপনাকে পড়তে হয়েছে বাড়িতে বসে বসে? মার কাছেই তো জীবন শেষ হয়ে যায়নি, জীবনের পথে তো চলছি। অভিজ্ঞতা তো একদিনের একটা সঞ্চয়ের জিনিস নয়, অভিজ্ঞতা তো প্রতি মুহূর্তেই সঞ্চয় হচ্ছে। আপনি কত বয়স থেকে, কোন বয়স থেকে লিখছেন? আমার প্রথম লেখা 13 বছর বয়স। কোথায় লিখছেন? ও তো বাচ্চাদের কাগজে, শিশু সাহিত্য। ওটাকে প্রথম শিশু সাহিত্য নিয়েই শুরু করি। আমি অনেক দিন পর্যন্ত শিশু সাহিত্য নিয়েই ছিলাম, তারপরে বড়দের ডাকাডাকিতে
মানে আপনি শিশু সাহিত্য থেকে বড়দের মানে কত বছর, মানে কোন বয়সে বড়দের চলে এলেন? বড়দের দেখে আমি 28 বছর বয়স, 28 বছর। আর 13 বছর বয়স থেকে আমি ছোটদের লেখাই লিখেছি। আর শিশু সাহিত্যে শিশু সাথীতে আপনার যখন প্রথম লেখা বের, এটা বাই পোস্টে পাঠালেন না কেউ এসে নিয়ে গেল? দেখুন, প্রথম যেটা পাঠিয়েছিলাম নিশ্চয়ই বাই পোস্টে। কেউ চিনতো না আপনাকে তখন? হ্যাঁ, তখনই সেই ছাপা হয়েছিল। তার একটা চিঠি এসেছিল যে আরো লেখা দিতে। তারপরে কখনো নিয়ে গেছে, কখনো পোস্টে পাঠিয়েছে। শুনেছিলাম প্রথমে আপনি নাকি কবিতা লিখতেন, একদম প্রথম থেকে? ওটা ভুল, প্রথম কবিতা লিখতাম না, প্রথম লেখাটা কবিতা ছিল। ও, প্রথম যেটা শিশু সাহিত্যে যেটা পাঠিয়েছিলাম সেটা কবিতা। এবং তিনি বলেছিলেন যে তুমি গল্প লিখতে পারলে গল্প পাঠাও। সেই হলো গল্পে চলে আসে। রাজকুমার বাবু লিখতেন। হ্যাঁ, তারপরে কবিতা তখন লিখেছি। তারপরে কিছুকাল পরে কবিতা, আমাদের কবিতাটা পদ্য হয়ে গেল, তখন সেটা ছেড়ে দিই। সম্পাদক কে ছিলেন? ও সম্পাদক তো ছিলেন না, আসলে নাম ছিল রাজকুমার চক্রবর্তী, কার্যাধ্যক্ষ ছিলেন রাজকুমার চক্রবর্তী। উনিই আমাকে উৎসাহ দিয়েছিলেন, যদি আমাকে লেখিকা করার জন্য যদি কারোর কোনো কৃতিত্ব থাকে তো ওরই। কারণ প্রথম লেখাটা ফেরত তো দিলেনই না, সমাদরে ছাপলেন এবং তক্ষুনি লিখলেন যে তুমি গল্প লিখতে পারলে লেখো এবং যত পারবে লিখে আমাদের কাগজে দেবো। প্রথম লেখাটা যদি ফেরত আসতো হয়তো লজ্জায় আর জীবনে লিখতাম। এই যে লেখাটা পাঠিয়েছিল, এটা বাড়ির কেউ জানতো না? লুকিয়ে কেউ বাড়ির জানতো না, লুকিয়ে পাঠিয়ে। তারপর যখন লেখাটা বেরোলো, বাড়ির রিয়াকশন কি হলো? বাড়ির রিয়াকশন কি হলো? মজা আর কি। প্রথমে বললো নাম মিলে গেছে তাই বলছে। তারপরে যখন পত্রিকাটা আমার নামে এলো তখন প্রথমে কেউ বিশ্বাস করতে চায়। আমি যখন লেখা শুরু করেছি তখন তো মেয়েদের সাহিত্য কঠিন ব্যাপার ছিল না। তখন তো সাহিত্য আকাশে একঝাঁক মহিলা নক্ষত্র, কিছু অঝাক। শুনুন, আজকের মতো নয়, আজকে যেমন আজকের চেয়ে বেশি। আজকে কটি মহিলার নাম আপনি করতে পারবেন, তখন আমি করে দেবো। ধরুন, স্বর্ণকুমারী থেকে আরম্ভ করে অনুপমা দেবী, নিরুপমা দেবী, ইন্দিরা দেবী, সীতা দেবী, শান্তা দেবী, প্রভাবতী দেবী, সরস্বতী, গিরিবালা দেবী, শৈলবালা ঘোষা, আশালতা সিংহ, বলে যান, আরো বলে যাবো। তার মানে আপনি বলছেন যে সব আমার আগে, এগুলি আমার মানে তাদের দেখেও আপনি অনেক অনুপ্রেরণা পেয়েছেন? নিশ্চয়ই। না, এই যে আপনি বলছেন তখন মহিলা সাহিত্যিকদের সুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না। এখনই বরং কম। এখন আমার ধারণা ছিল যে মেয়েরা অনেক সুযোগ সুবিধা পেয়ে হয়তো সাহিত্যে অনেকটা অবদান রাখতে পারবেন, তেমন তো দেখছি। আচ্ছা, এখন এই যে আপনি ছোটবেলার কথা, আবার যখন আপনি লেখা আরম্ভ করলেন তখন আপনার বাবা মার ক্ষেত্রে আপনি একটু আগে বলেছেন যে মার মানে আপনার অবদান খুব বেশি, তো উনি কি আপনার লেখা বেরোবার পর তার উপরে ভুল ত্রুটি এসব নিয়ে কোনো আলোচনা করতেন? না, আলোচনার কিছু প্রশ্ন নেই, লেখা বেরোলে খুশি হলেন। না, অনেক সময় যে তুমি এরকম ভাবে লিখলে তোমার আরো বেটার হবে, এরকম কিছু করতে না। যা আপনি করেছেন নিজের মন থেকে। আমি যা করেছি তখনই ছাপাই হয়েছে, তখন আর প্রশ্ন কোথায়? তারা জানছেন যে ভালো হয়েছে তাই ছেড়েছে। আচ্ছা, আপনার বাবা তো ছিলেন আর্টিস্ট, আপনার বাবা তো চিত্রশিল্পী ছিলেন? মা লিখতেন না। বাবা চিত্রশিল্পী ছিলেন। আপনি ছবি আঁকেন? বাবা ছবি আঁকেন। আপনি এঁকেছেন কখনো? তুমি কখনো এঁকেছো? তুমি কখনো ছবি এঁকেছো? একেবারে বলো না, আমরা দেখেছি দু একটা। ও, সে কথা বলো না। আমরা তিনজন বোন ছিলাম, বাবা আমাদের কাগজপত্র দিতেন, আঁকতে বলতেন। তবে আমার দিদি খুব ভালো আঁকতেন, আমি ওই অসিতের মা। আর আমাদের ছোট বোন সম্পূর্ণা, সে তো খুবই ভালো ছবি আঁকত। আপনি ছোটদের জন্য যে লিখেছেন আমি দেখেছি, মানে আমাদের শিশু সাহিত্য পরিষদের আনন্দ বলে বই আছে, তাতেও আপনি লেখা দিয়েছেন এই পুজো সংখ্যায়। তো আমি দেখেছি আপনি ছোটদের মনস্তত্ত্বমূলক লেখা লিখতে খুব ভালোবাসেন। কেন? ছোটদের সাইকোলজি, মানে এটার মানে বিশেষ কেন আপনার, মানে তার মানে ছোটদের সঙ্গে আপনার প্রীতিটা খুব বেশি, এর জন্যই কি না আপনার অন্য? দেখুন, লেখার কারণটা যে কি সে কোনো লেখককেই আপনি জবাবদিহি করিয়ে নিতে পারবেন না, কারণ ভেতরেই থাকে। এবং মনস্তত্ত্বগুলো যদি আমার মনে এসে ভেসে ওঠে তো আমি তাই লিখব। যদি যারা অ্যাডভেঞ্চার লিখতে চান তারা তাই লেখেন,
আপনারা প্রথম যখন লিখতেন তখন তো এত পত্র পত্রিকা ছিল না, লিমিটেড শিশু সাথী ছিল বা এরকম কয়েকটা পত্রিকা ছিল, সুতরাং আপনার লেখা তখন কম লিখতে হতো। এখন কিন্তু বহু পত্র পত্রিকা এসে গেছেন, আর আপনি যখন নামী হয়ে গেছেন কেউ তো আপনাকে ছাড়ছে না, রেহাই দিচ্ছেন, আপনাকে লিখতে হচ্ছে, প্রচুর প্রচুর লিখতে হচ্ছে। আর দ্বিতীয়ত তখন লেখায় সম্মান মূল্য যে ছিল খুব কম, এখন সম্মান মূল্য বেশি, ফলে তাদের টাকাও দিচ্ছে বেশি, ডিমান্ড করছে বেশি। তাতে কি আপনার মনে করছেন যে আপনাদের উপর স্ট্রেন হচ্ছে বা লেখার মান কমে যাচ্ছে, বা আপনি মন থেকে যেরকম চাইছেন লিখতে পারছেন না, এরকম কিছু হচ্ছে? এই প্রশ্নগুলোর একটা উত্তর দিই, লেখার মান কমে যাচ্ছে কিনা সেটা আপনারা বলবেন, আমি না। আমি মান কমানো এবং বাড়ানোর ব্যাপারে আমার নিজের কোনো হাত নেই। কিন্তু আপনার মন ভরছে কিনা? আর একটা না, আমার মন কখনো যেটা আমার হাত থেকে বেরোতে চাইছে না আমি সেটা ছাড়ি না। আর একটা কথা হচ্ছে যে অনেক লিখলেই যে লেখা খারাপ হয়, এতে এই কথা আমি বিশ্বাস করি। এতে আমি বিশ্বাসী নই যে বেশি লিখলে খারাপ হবে। সব শিল্পই তো অনুশীলনে ভালো হয়, লেখাই বেচারা হবে। আপনি বলতে চাইছেন যে গানের চর্চা করলে গান ভালো হতে পারে, লেখার চর্চা মানে আপনি বলছেন যে আপনি যতক্ষণ নিজে মনে মনে তৃপ্ত না আছেন আপনি সেই লেখাটাকে আপনি ছাড়ছেন না, মানে এটা সন্তানের মতো, আমি একে দিচ্ছি না। অনেক লিখছি বলেই যে আপনি খারাপ হচ্ছে তা না, আপনি তৃপ্ত না হলে লিখছেন। আপনি খারাপ বা আপনার লেখার মূল্য আমরা জানি বলে আপনার লেখা প্রত্যেকটা, আমার প্রশ্ন হচ্ছে এটা যে আপনি প্রত্যেকটা লেখা এত ভালো লিখছেন কি করে, এত লিখে এত ভালো লিখছেন কি করে, এইটাকে আমি প্রশ্নের উত্তর আপনাদের কাছে, আমার কাছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাকে করছি। আমি শুনেছি আপনার আশাপূর্ণাদির যত বই টই পেয়েছেন আপনি ক্যাটলগ করে টোরে রেখেছেন। কেন, ওই মডেল পাবলিশিং হাউস যখন আপনার ওই আশাপূর্ণা দেবী সংকলন বার করে তখন তারা আমাকে বলছিল যে আমরা অনেক জায়গায় গেছি, আমরা যখন এই সমস্ত বায়োডেটা এসব করছি খুব কষ্ট হয়েছে, কিন্তু ওই বাড়ি থেকে আমাদের খাটতে মানে 10 মিনিটে সব পেয়ে গেছি। এইটা যদি একটু দেখান। আমার সমস্ত জিনিস মানে লেখা বই সবকিছু বলতে গেলে একেবারে এলোমেলো অবস্থায় ছিল। তা আমি গত বছর রিটায়ার করার পরে বহু সময় পেলাম, সেই সময় ভাবলাম যে কিছু করা দরকার, এবং সেই হিসেবে আমি শুরু করলাম যে কি করে আগে বইগুলো কিভাবে পাওয়া যেত। বইগুলো আমি প্রত্যেকটা কপি মানে একটু একটু করে, মানে শুধু যে আমার বাড়িতেই ছিল তা নয়, অন্য জায়গা থেকে সংগ্রহ করে একেবারে রাখলাম। দেখা যাচ্ছে যে আপনার এই প্রথম প্রতিশ্রুতি আপনার যেটা বাংলা ছিল তার আপনার এটা হচ্ছে মারাঠি, ওড়িয়া, উড়িয়া, অসমিয়া, মালায়ালাম, হিন্দি, মানে এরকম বহু বই বহু ভাষায় হয়েছে। হ্যাঁ, অনেক ভাষায় হয়েছে। ইংরেজি খুব বেশি না হলেও তাও হয়েছে, 3টে বই হয়েছে। আর আপনার এই ডকুমেন্ট হচ্ছে এইরকম, আপনি সমস্ত ডকুমেন্ট? হ্যাঁ, আমি একেবারে তারপরে শুরু করলাম যে কি করে বইয়ের তো লিস্ট করলামই, উপন্যাসের লিস্ট, যেগুলো বই আকারে হয়েছে, যেগুলো বই আকারে হয়নি তারও সমস্ত লিস্ট, কে প্রকাশ করেছেন, কাকে উৎসর্গ হয়েছে, সবই মানে অল ডিটেলস আর কি তার মধ্যে থাকলো। তারপরে এটা হয়তো সহজ ছিল, তারপর ছোট গল্পটা ছিল খুব শক্ত ব্যাপার, তার কারণ ছোট গল্প তো পত্রিকাতে কাটা হয়নি, সেরকম ছড়িয়ে আছে, সেটাও করছে, সব করেছি, ছোট গল্প হয়ে গেছে সমস্ত অ্যালফাবেটিক্যাল, মানে দেখি আমাদের আনন্দ। এইগুলো হচ্ছে সব বড়দের, ছোটদেরও আছে। মানে আপনার এই কাজটা মানে আশাপূর্ণার দিকে ধরে রাখার একটা দারুণ ব্যাপার হচ্ছে এইটা। দেখা যায় আপনি দেখবেন বহু সাহিত্যিক 100 বছর পরে তখন পেপারে দেয় কার কাছে কি লেখা আছে দিন, তখন এটা কঠিন ব্যাপার, কিন্তু সেটা আপনি এখনই করে রেখেছেন, এটা কিন্তু আগামী প্রজন্মের লোকদের কাছে আপনি দারুণ কাজ করেছেন, তারা আপনাকে কৃতজ্ঞ। আগে অসংখ্য ভালো ভালো পত্রিকা ছিল, এখন পত্রিকা আপনি নাম করুন, আমি আপনাকে একসঙ্গে 20টা পত্রিকার নাম করে দিতে পারবো, আপনি এখন করুন, সেগুলো সব সাহিত্য পত্রিকা। মানটা কমে গেছে পত্রিকার। না, আপনি বলছেন যে তখন যে পত্রিকা যে কটাই ছিল সত্যিকারের সাহিত্য পত্রিকা ছিল, এবং মাসিক পত্রিকা। না, সেটা আমরা হারে হারে টের পাই। খিতিন্দার পত্রিকায় একটা লেখা বের করতে যা কাঠ খাওয়ার পড়াতে হয়, ও হচ্ছে না, অথচ সেই যেটা খিতিন্দা রিজেক্ট করলো সেটা অন্য পত্রিকা বেরিয়ে গেছে। এসে বুঝি পুরনো পত্রিকার মানে তারা মানে বাছাই করে না, সেটা আমরা বুঝতে পারছি। আর বড়দের ব্যাপারে আমি বলছি, বড়দের পত্রিকা তো নেই, ভারতবর্ষ নেই, কোথায় এইবার মানুষের মনে হয় নেই। মানে আপনি শুনলাম প্রায় আপনার 1700 আপনার ছোট গল্প লিখেছেন।
1700 পেয়েছেন উনি, আরো পেয়েছে, আরো আছে। পাইনি। আচ্ছা, আমি আপনাকে এবার একটু বড়দের কথা বলি, কেন এই প্রশ্নটা আমার অনেকের মনে বোধহয় আছে, অনেকে হয়তো করেছেন করে কিন্তু আবার করছি এটা, কেন এটার সঙ্গে আজকে নতুন যে লেখা লিখেছেন তার সঙ্গে একটা সম্পর্ক আমার মনে হচ্ছে আছে। প্রথম প্রতিশ্রুতিতে সুবর্ণলতা বকুল কথায়, প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা, এই ট্রিলজিতে আপনি সত্যবতী, তার মেয়ে সুবর্ণলতা, সুবর্ণলতার মেয়ে বকুলের মধ্যে দিয়ে মানে নারী জাগরণ, নারী সাহিত্য এসব কথা আপনি বারবার বলেছেন, মানে মেয়েদের জাগো ওই কথাটা বলতে চেয়েছেন। কিন্তু আপনার এই লেটেস্ট যে মানে ধারাবাহিক উপন্যাস যেটা বর্তমানে বেরোলো, যার বদলে যা, তাতে কিন্তু আপনি আরেকটা কথা বলছেন যে না বোধহয় এত নারী স্বাধীনতার মধ্যে বোধহয় কিছু কুফল থেকে যাচ্ছে। এটা মানে আপনি যে মানে নারী স্বাধীনতার জন্য, নারী জাগরণের জন্য লড়েছেন বলেছেন, আপনারা যেটা বলছেন, কেন আপনি কি মনে করছেন যে এখন এটা মেয়েদের সজাগ হওয়ার টাইম এসছে? না, কেন আপনি এই উপন্যাসে একটা দামি কথা বলেছেন যে মানে স্বামী স্ত্রী যখন ওই ছেলেকে ধরে নিয়ে গেল, সেই সময় আপনি লাস্টে ছিল যে তখন ওই দুজনে ডাইভোর্স হয়ে গেছে, তখন বলছে একজন স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী বলছে বলতে আমাদের আরো বোধহয় সহিষ্ণু হওয়া দরকার ছিল, আমরা প্রত্যেকে আত্মকেন্দ্রিক হয়ে গেছি, আমরা ছেলে মেয়ের জন্য সময় দেইনি। এটা কি এটাই কি আপনার বাণী আজকের আধুনিক মেয়েদের কাছে? সাহিত্য তো একটা খুঁটি আটকে বসে থাকে না, না, আমি সাহিত্য চলমান, জীবন চলমান, সমাজ চলমান, সাহিত্য তার সঙ্গে চলছে। কলম তো আর আগে থেকে গেল না, যখন ওইগুলোর দরকার ছিল তখন কলমে ওরাই এসেছে। একটা কোনো সেই অবরোধের মধ্যে থাকা, কোনো অধিকার নেই, মেয়েদের মূল্যবোধ, মেয়েদের সম্পর্কে কোনো মূল্যবোধ নেই, মেয়েদের কোনো ইয়েই নেই, মানে ভয়েসে মেয়েদের কোনো গলার স্বরই বেরোয় না, তারা নেই, তারা শুধু পুরুষের আশ্রিত একটা জীব মাত্র। এরকম অবস্থা আমি দেখেছি। তখন যা লিখবো, আজ কেন তা লিখবো? আজকে সমাজের চেহারা বদলেছে, সামাজিক পরিবেশ বদলেছে, আইন মেয়েদের কাছে সমস্ত হাতে তুলে দিয়েছে। আজকের সমাজের মেয়েদের কি আমি সে কথাই খালি বলবো যে তোমরা জাগো? যারা জেগে লাফালাফি করছে তাদের আর জাগবার না, আমি জাগবার কথা না, তারা তো জেগেছে না, আপনি এখন আবার তাদের সচেতন হওয়ার যে কথাটা বলছি, এটাই কি আমি বলবো এটাই আপনার আজকের বাণী? তো আজকের বাণীটানি কোনো ব্যাপার নয়, যখন যেটা দেখি আমি তখনই সেটা লিখি। এইটা হচ্ছে সেই আমার অনুভূতিতে যেটা ধরা পড়ে, এটা বলতে পারেন আমার কলমটা মুভি ক্যামেরার মতো চলেছে, যা ঘটছে তা লিখছে। এইটাতেই আমার প্রশ্ন যে আপনি তো মোটামুটি বাড়ির বাইরে খুব বেরোন না, খুব ধরে টরে মানে বাধ্য করে আপনাকে ধরে না নিয়ে গেলে, কিন্তু আমি আপনার যত লেখা দেখছি আপনি বর্তমান দিনের সমস্যা মানে রাজনীতিক বলুন, এদি বলুন, সব নিয়ে এত আপনি লিখছেন, এত খবর আপনি পাচ্ছেন, শুধু পত্রিকা থেকে তো পায় না, আপনার বোধহয় তৃতীয় একটা নয়ন আছে, তাহলে আপনি এত সব লিখছেন কেন? মানে আজ কালকে একটা ঘটনা ঘটলো, পরের দিন দেখছি সেটা নিয়ে আপনি এমন একটা লিখে ফেলেন। আমরা বলে তাই প্রত্যেকটা কথা যখন পড়ছি মনে হয় এটা তো আমার কথা, আপনি লিখছেন, আপনি প্রত্যেকটা কথা জানছেন কি করে? এটা কি আপনার মানে আপনার এটার ব্যাপারে কেউ কি আপনাকে খবর দিয়ে যাচ্ছে যে এই ব্যাপার? এবার এই প্রসঙ্গে আমি বলি মহাশ্বেতা দেবীর কথা, তিনিও লিখছেন, তিনি মাঠে যাচ্ছেন, আদিবাসীদের সঙ্গে লিখছেন, মানে খাচ্ছে মানে খাতে না, আপনিও খাচ্ছেন, আপনি ব্রেন দিয়ে খাচ্ছেন। আমি বলছি তিনি আমি মাঠে গিয়ে একটা মাঠ দেখে এলাম, আমি মাঠের বিবরণ দিতে পারি, আপনি ঘরে বসে তো সেই বিবরণ আপনি দিচ্ছেন কি করে?